আমাদের একজন লিসেনার এই ইমেলটা পাঠিয়েছেন আমাদেরকে, তো আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা আমাকে শেয়ার করতে নিষেধ করা হয়েছে, তাই অনেক ভেবেচিন্তে বহু বছর পর ঘটনাগুলো শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। আজই প্রথম ভূত এফএমে শেয়ার করছি, তাই কোনোভাবেই আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না। আমার কণ্ঠস্বর শুনে পরিচিত লোকজন চিনে ফেলতে পারে, তাই ঘটনাটা পাঠালাম। আমি একজন প্রকৌশলী, সঙ্গত কারণে আমি আমার নাম, বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট সহ কোনো কিছুই প্রকাশ করলাম না। বছর 4-5 আগের ঘটনা। আমাদের চতুর্থ বর্ষের একটি কোর্স ছিল, যেটা 4 সপ্তাহ একটি ট্রেনিং ইনস্টিটিউটে করতে হয়েছিল। ওরিয়েন্টেশনের দিনই কোর্স ইনস্ট্রাক্টর ইনস্টিটিউট সম্পর্কে এবং সকল রুলস রেগুলেশন সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। সারা সপ্তাহ পড়ানো হতো, আর শনিবার ছিল এক্সাম। আমাদের প্রায় 50 জন ছাত্রছাত্রীকে থাকতে দেওয়া হয়েছিল ইনস্টিটিউটের আলাদা একটা হোস্টেলে। আমরা 40 জন ছেলেরা থাকতাম হোস্টেলের 2য় তলায়। 3য় তলা অর্ধেক কমপ্লিট করা ছিল। সাধারণত ওখানে সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ট্রেনিং এর সময় থাকতেন। 3য় তলাটা অনেক সুন্দর, মেঝে টাইলস করা ছিল, বাথরুম ফিটিংস গুলো নতুন। ওখানে একটা পত্রিকা রুমও ছিল। টাইট স্কেজুল থাকার আর সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস করার পরে বিনোদন বলতে আমরা ইনস্টিটিউটের মাঠে ফুটবল খেলতাম। আমাদের রুমটা ছিল সিঁড়ির কাছে, 2 পাশে সারিবদ্ধ রুম, আর মাঝখানে বরাবর লম্বা করিডোর শেষ হয়ে গেছে বাথরুমে। তাই আমাকে অনেকটা পথ হেঁটে বাথরুমে যেতে হতো। এভাবে প্রথম সপ্তাহ কেটে গেল। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাথরুমের বেসিনের পানি খেতে হতো, কারণ হোস্টেলের ডাইনিং রাত 10টার পর তালা দেওয়া থাকতো। অনেকদিনের পুরনো পাইপ হওয়ায় বাথরুমের পানির সাথে আয়রন আসতো। আমার অংশে 3য় তলা কমপ্লিট ছিল না। মাথার উপরে ছাদ থাকায় প্রচন্ড গরম লাগতো। একদিন রাত প্রায় 3:30 দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড পানির পিপাসা লাগে, কিন্তু আমার বোতলে পানি ছিল না। আমি বাকি রুমমেটরা রাত জেগে কার্ড খেলার সময় সকল পানির বোতল খালি করে রেখেছিল, তাই পানি আনতে রুমের বাইরে বের হই। কি কারণে যেন আমার ওই বাথরুমের বেসিনের নোংরা পানি খেতে ইচ্ছে করছিল না। অন্য কোনো রুম খোলা ছিল না, তাই আমি সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে যাই। আমি হেঁটে করিডোরের শেষ মাথায় অবস্থিত বাথরুমের দিকে যাওয়ার সময় আমার হাতের ডান পাশে অবস্থিত পত্রিকা রুম বন্ধ অবস্থায় আমি দেখতে পাই। আমি ট্যাপ থেকে পানি নেই, ফ্রেশ হয়ে কিছুটা সময় পরে ফিরে আসার পর দেখি পত্রিকা রুমে আলো জ্বলছে, ফ্যান চলছে। সারাদিন ব্যস্ত থাকার কারণে গত 1 সপ্তাহ ধরে খেলার খবর খুব একটা রাখতে পারিনি, তাই ভাবলাম একটু পত্রিকা পড়ে যাই। পত্রিকা রুমে ঢুকেই দেখি মোটামুটি মাঝ বয়সে এক ভদ্রলোক দাবার বোর্ড সামনে নিয়ে একা বসে আছেন। আমি সালাম দিলাম, কিন্তু লোকটা সালামের জবাব দিলেন না। আমি বসার অনুমতি চাইলেও উনি কিছুই বললেন না। তাই আমি দাঁড়িয়েই পত্রিকা পড়া শুরু করি। টেবিলে রাখা পত্রিকাগুলো পুরনো হেডলাইন, পুরাতন ডেটের হওয়ায় আমি বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক এই সময় লোকটি আমাকে বলল, আসুন দাবা খেলি। আমি বললাম যে আঙ্কেল, আমার সকালে এক্সাম আছে, সরি আজকে খেলতে পারছি না। এটা বলাতে উনি আমার দিকে যেভাবে তাকালেন তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তার চোখ দুটি লাল টকটকে, যেন কোটরের বাইরে বের হয়ে আসছে, যেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু পরক্ষণেই উনি আবারও আমাকে অনুরোধ করলেন, কিন্তু আমি সরি বলে বোতল হাতে নিয়ে নিচে আমার রুমে ফিরে আসি। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু আমার জন্য সবচেয়ে খারাপ সময়গুলো অপেক্ষা করছিল। 2য় সপ্তাহের শুরুর দিক। ক্লাস শেষে আমি ক্লান্ত ছিলাম বলে বিকালে খেলতে যাইনি, রুমে শুয়ে আছি। এমন সময় বন্ধু ফারুক এসে বলল, চলো কোথাও ঘুরে আসি। আমি আজ খেলতে চাইনি, তার সাথে ঘুরতে বের হয়ে যাই। ঘুরতে ঘুরতে নদীর ঘাটে যাই, যেখানে বড় বড় কার্গো জাহাজ আসে ইন্ডাস্ট্রির মালামাল ওঠে নামার জন্য। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পরে সেই নদীতে নৌকায় চড়ে ঘোরার কথা বলে। আমি নৌকাতে চড়ে ঘোরার অনাগ্রহ প্রকাশ করি। এতে সে প্রচন্ড রেগে যায় এবং আমার সাথে রীতিমতন খারাপ ব্যবহার করতে শুরু করে। সিম্পল বিষয় নিয়ে এমন করার মানে খুঁজে না পেয়ে আমিও রেগে যাই। ঠিক তখনই মাগরিবের আজান দেয়। দুজন মিলে মসজিদে যাই। সে উজু করতে গিয়ে আর ফিরে না আসায় নামাজ শেষ করে আমি একাই হোস্টেলে চলে আসি। এসে দেখি আমার বন্ধু ফারুক বিছানায় শুয়ে আছে। সে জানায় ফুটবল খেলার সময় তার পা মচকে গেছে। তাহলে সারা বিকেল আমার সাথে কে ছিল? আমার সাথে ঝগড়া হওয়ায় ও বোধহয় এভাবে বলেছে ভেবে কিছু না বলে পাশের রুমে চলে যাই। কিন্তু আমার অন্য বন্ধুরাও তার পা মচকানোর সত্যতা নিশ্চিত করে। আমি আমার রুমে এসে ভাবতে থাকি এবং আমি বুঝতে পারি কিছু একটা হচ্ছে আমার সাথে, কিন্তু কোথা থেকে তার শুরু হয়েছে আমি আন্দাজ করতে পারিনি।
কাউকেই বলি না, চিন্তার করবেন ভেবে, এমনকি আম্মু আব্বুকেও বলি না। ইনস্টিটিউট থেকে অনেক বড় এক ইন্ডাস্ট্রির ভেতরে আস্ত একটা গ্রামের মতো বিশাল এলাকা। নাস্তা করতে ইন্ডাস্ট্রির মেইন গেটের বাইরে অনেক দূরে বাজারে যেতে হয়। একদিন সন্ধ্যায় আমি একা নাস্তা করতে বাইরে যাই এবং নাস্তা শেষে ঝালমুড়ি খাচ্ছিলাম। একটা কুকুর আমার দিকে তেড়ে আসতে দেখে আমি হাঁটা শুরু করি। প্রথমে ভাবছিলাম আমার ঝালমুড়ির জন্য আমাকে তাড়া করছে, কিন্তু আমি ঝালমুড়ি তার দিকে ছুড়ে দেওয়ার পরও আমার পিছু ছাড়ে না এবং আমাকে রীতিমতো ধাওয়া করে। আমি জোরে দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু ইন্ডাস্ট্রির মালামাল বোঝা একটা ট্রাক আমার সামনে, ট্রাকটা এসে যায়। আমাকে বাঁচাতে গিয়ে বস্তা সহ ট্রাকটা উল্টে যায়। আমাকে কেউ চেনার আগে আমি পালিয়ে হোস্টেলে চলে আসি। কাউকে কিছু বলি না। রাতে খাওয়ার সময় আমি কথার প্রসঙ্গে হোস্টেলের সুপারকে জিজ্ঞেস করি, তৃতীয় তলার অতিথিরা কাদের সাথে খান? তিনি উত্তরে বলেন, এই মাসে কোন সিনিয়র ট্রেনি আসেনি, তৃতীয় তলা তো খালি। কথাটি শুনে আমার গা শিউরে ওঠে। মনে মনে ভাবি, তাহলে ওই দিন রাতে পত্রিকা রুমে কে ছিল? পত্রিকা রুম তালা রাতের বেলায় বন্ধ থাকে কেন জানতে চাইলে উনি বলেন, পত্রিকা টিভি রুমেই দেয়া হচ্ছে এই মাসের শুরু থেকেই, তাই পত্রিকার রুম সবসময় তালা দেয়া থাকে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভয়টা পাই সেদিন। খাওয়া শেষ করে এক রুমমেটকে বিষয়টা বলি, সে আমার কথায় কোনো পাত্তা দেয়নি সেদিন। এটা একটা হরর মুভি দেখার ফলাফল বলে সবকিছু হেসে উড়িয়ে দেয়। সকালে ক্লাস থাকায় বাথরুমের লম্বা সিরিয়াল থাকে, তাই আমি ওঠার আগে ভোরে বাথরুমে যেতাম। আমি যথারীতি 6টায় বাথরুমে যাই। বাথরুমে তখন কেউ ছিল না। আমি গোসল করার সময় আমার আশেপাশের বাথরুমের শাওয়ারের আওয়াজ পাচ্ছিলাম। আমি কে গোসল করছে জানতে চাইলেও কোনো উত্তর পাইনি। গোসল শেষে বের হয়, প্রত্যেকটা রুমের দরজা আমি খোলা দেখতে পাই এবং কারো গোসলের চিহ্ন পাইনি। গোসল শেষে বের হয়ে প্রত্যেকটা বাথরুমের দরজা আমি খোলা পাই এবং কারো গোসলের চিহ্ন পাইনি। মেঝে শুকনো, সারা রাত কেউ বাথরুম ব্যবহার না করলেও যেমন থাকে ঠিক তেমনই আছে। এবং বয়েজ হোস্টেলের সারিবদ্ধ রুম গুলো সাধারণত একটার পর একটা লাগানো থাকে এবং নিচের দিকটা খোলা থাকে, তাই ভেতরে কাউকে না থাকলে তার পা দেখা যায়, ভেতরে কেউ থাকলে তার পা দেখা যায়, মেঝে দেখা যায়। কিন্তু আমি কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যাই। আমি দৌড়ে বের হতে গিয়ে বাথরুমের মেইন দরজা বন্ধ দেখি যে বাথরুমের মেইন দরজা বন্ধ। আমি কোনোভাবে খুলতে পারছিলাম না। বাথরুমের তীব্র উৎকট গন্ধ পাচ্ছিলাম। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে অ্যামোনিয়া, সালফার, ইউরিয়া সহ প্রায় সব কেমিক্যালসের গন্ধ সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে। এই তীব্র গন্ধটা যে কিসের বুঝতে পারলাম না। গন্ধটা বেড়েই চলছিল এবং গন্ধের ঘনত্বটা আমাকে ঘিরেই যেন কেউ আমার ঘাড়ের ওপর সুগন্ধভর্তি ভারী নিঃশ্বাস ফেলছে। আমার কিছুই বোঝার বাকি রইল না। আমি বন্ধুদের ডাকার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম এবং দরজায় লাথি দেওয়া শুরু করলাম। আমার লাথির শব্দে বাথরুমের রুমের দরজা বন্ধ। বাথরুমের পাশের রুমের বন্ধু বের হয়ে এসে দরজা খুলে দেয়। আমি দরজা লক থাকার কথা বলি, কিন্তু সে বলে দরজা লাগানো ছিল বাট লক ছিল না। গন্ধ পাওয়ার বিষয়টা বলি, কিন্তু সে কোনো গন্ধ পাচ্ছে না বলে জানায়। শনিবার সকালে এক্সাম ছিল, এক্সাম দিচ্ছি, প্রচুর ম্যাথ আসছে এক্সামে, কিন্তু কিছুতেই আমার ক্যালকুলেটর অন হচ্ছে না। আমার নতুন ক্যালকুলেটর অন হচ্ছিল না। ম্যাথ রিলেটেড এক্সাম বলে আমি কোনো কিছুই আমাকে ক্যালকুলেটর ধার দেয়নি কেউ। আমি এক্সাম খারাপ করি, এক্সাম শেষে ক্যালকুলেটর আপনা আপনি অন হয়। বিষয়টা কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। আমি ওখানকার কোর্স ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের কোর্স টিচারকে সমস্ত বিষয় খুলে বলি। তারা আমাকে নিয়ে একটা গোপন মিটিং করে এবং ইনস্টিটিউটের স্বার্থে আমাকে সবকিছু গোপন রাখতে বলে। পরবর্তী সপ্তাহগুলোতে আমার আরো ভয়ঙ্কর কেটেছে এবং আমি বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, যা আমার বন্ধুরা কেউ জানে না, এমনকি আমার পরিবারও। একদিন এক এক ধরনের মৃত্যুর মুখোমুখি হয়েছি। খুব কষ্টে পরের সপ্তাহগুলো কাটাই, যার ফলে আমার রেজাল্টও খারাপ হয়। বিশ্ববিদ্যালয়ে ফিরে এলে আমাকে ডিপার্টমেন্টে জরুরি তলব করা হয় এবং ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট ও আমার নিজের ক্যারিয়ারের সাথে সবকিছু গোপন রাখতে বলা হয়। ওখান থেকে চলে আসার পর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সবগুলো ঘটনা একসাথে ইমেলে লেখা সম্ভব নয়। আমার পরিচয় গোপন রাখার আশ্বাস দিলে পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া বাকি ঘটনাগুলো আমি শেয়ার করতে ইচ্ছুক। ধন্যবাদ রসিম ভাই আপনাকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে জনি ভাই বলেছেন। তো জনি ভাই ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে শেয়ার করছি। তো ঘটনাটি ঘটেছে 2012 শেষের দিকে। তো তখন শীতকাল ছিল। তো জনি ভাই আর জনি ভাই আরো 3জন ফ্রেন্ড, টোটাল ওনারা 4 জন ঢাকা থেকে মানিকগঞ্জের হরিরামপুর নামক জায়গায় ওনার এক ফ্রেন্ডের বাসা বেড়াতে যায়। আচ্ছা। তো সেখানে তাদের আরো 2জন ফ্রেন্ড ছিলেন। তো প্রথম দিন জনি ভাই তার ফ্রেন্ডসরা ওই যার বাসা যায় তার নাম হচ্ছে সাগর ভাই। তো সাগর ভাই বাসায় স্টে করে। তো পরের দিন তারা যেটা করে, সাগর ভাইয়ের যিনি চাচা আছেন তার বাসাটা হচ্ছে ওই হরিরামপুর বাজারেই। তো তারা চিন্তা করে যে তারা এখানেই থাকবে। তো সেই বাসাটা হচ্ছিল নিচের দিকে কিছু দোকান আছে এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছিল একটা ব্যাংকের ব্রাঞ্চ এবং থার্ড ফ্লোরে কিছু রুম করা, ঢাকা থেকে গেস্টরা গেলে সেখানে থাকে। তো সেকেন্ড দিনে যে ঘটনা সেটা হচ্ছে যে রাতের বেলা তখন 9:30 হবে এরকম সময় তারা খাওয়া দাওয়া করে ওই সাগর ভাইয়ের বাসার থেকে একটু ভিতরে ছিল হরিরামপুর বাজার থেকে তারা এই বাসাটার দিকে আসতে থাকে।
তো তারা বাসায় আসে, তখন ওই বাসাতে কেয়ারটেকার আছে, উনি তাদেরকে চাবি টাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। তো তারা রুমে উঠে, তো রুমে ওঠার পর অনেকক্ষণ গল্প টল্প করার পর তারা ভাবলেন যে একটু বাইরে গিয়ে হাঁটবেন। মোটামুটি ভালো ঠান্ডাই ছিল তখন। তো তারা সবাই রুম থেকে বের হয়, তো বের হয়ে তারা হাঁটতে থাকে। তো তখন মোটামুটি ওই বাজারের মধ্যে কেউ ছিল না, মানে সব দোকান বাজার ছিল সব বন্ধ হয়ে গেছে এবং সবাই বাসা চলে গেছে। রাত তখন 10টা 10:30 এরকম সময়। তো ওনারা হাঁটতে হাঁটতে ঠিক ওই বাজারটার শেষ প্রান্তে আসে। তো আসার পর ওই সাগর ভাই যিনি ছিলেন তাদেরকে বললেন যে তার সাথে ওই একটা ক্ষেতের মধ্যে নামতে বললেন। আচ্ছা, তো তারা সবাই ওই মূল সড়ক থেকে ক্ষেতের মধ্যে নামলেন। তো নেমে তারা হাঁটতেছিলেন ক্ষেতের আইলের উপর দিয়ে। তো হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পর বিশাল বড় চক। তো তখন সাগর ভাই তাদেরকে বিভিন্ন ঘটনা বলতেছিলেন ওই এলাকা রিলেটেড, উনি যে মুরব্বীদের মুখ থেকে যেরকম ঘটনা শুনেন, যে ওই এলাকার মুরব্বীরা বলে যে মাঝে মধ্যে নাকি এই চকের মধ্যে দিয়ে একজন লোককে ঘোড়া চালিয়ে যেতে দেখা যায়। আচ্ছা, এবং সেটা হচ্ছে কি 2 সেকেন্ড কি 3 সেকেন্ড এরকম সময়ের মতো। তারপর আবার সে মনে হচ্ছে যে শূন্যের মধ্যে আবার মিশে যায়। তো এটা নাকি সে এলাকা অনেকেই দেখেছে। তো যাই হোক, এরকম অনেক ভৌতিক ঘটনা তারা শুনতেছিল এবং হাঁটতেছিল। তো একজনের পরপর একজন এভাবে হাঁটতেছে তারা। তো একটা সময় জনি ভাই একটা ফ্রেন্ড আবির ভাই, উনি পিছন থেকে জনি ভাইয়ের কাঁধে হাত দিয়ে থামতে বললেন। তো উনি থামে পিছনে তাকালেন, দেখলেন যে কালো কুচকুচে কালো রঙের কিছু একটা তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো ওনারা বেশ একটু খেয়াল করে দেখলেন যে অনেকটা কুকুর বা শিয়াল এই জাতীয় কিছু একটা হবে, তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো তারা ভেবে নিলেন হয়তো বা কুকুর বা শিয়াল এরকম কিছু একটা হবে, তো থাকতেই পারে সেখানে, তারা ভেবে নেন। তো তারা হাঁটতে থাকে। তো বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা সেই চকের প্রায় শেষ প্রান্তে চলে আসে। আচ্ছা, তো তারা দূরে থেকে দেখা যায় বেশ উঁচু একটা জায়গা। তো ওইখানে তারা সবাই একসাথে উঠে। তো ঠিক উঠার পর তারা দেখলো যেটা, যে সেটা হচ্ছে তাদের গ্রামের একটা শ্মশান। তো সাগর ভাই যেটা বলেন যে এটা হচ্ছে তাদের গ্রামের অনেক বেশ পুরাতন একটা শ্মশান, এবং শ্মশানটার পাশ ঘেঁষেই হচ্ছিল নদী। আর সেখানে বাসাবাড়ি বলতে গেলে আশেপাশে কিছুই নেই, সব বেশ দূরে দূরে বাসা। তো সেখানে তারা কিছুক্ষণ গল্প টল্প করে। তো গল্প টল্প করার পর তারা চিন্তা করলেন যে এবার তারা ব্যাক করবে বাসার দিকে। তো তারা বাসার দিকে ব্যাক করতেছিলেন, তখন জনি ভাই যিনি উনি সবার পিছনে ছিলেন। তো ওনারা যখন সেই শ্মশান থেকে নামতেছিলেন, এবং সেই শ্মশানটা কোনো বাউন্ডারি ছিল না, উনি নামার সময় খেয়াল করলেন যে মনে হলো যে কালো কিছু একটা তার পিছনে পিছনে সেই শ্মশান থেকে নামতেছে। তো উনি ভাবলেন যে আসার সময় যে জিনিসটা দেখেছে সে ওইটাই হবে, কুকুর বা শিয়াল। তো হাঁটতেছে উনি, তো উনি খেয়াল করলেন যে ভারী কোনো বস্তা যদি মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় যেরকম একটা সাউন্ড হবে, ঠিক মনে হচ্ছে এরকম একটা সাউন্ড আসতেছে পিছন থেকে। তো উনি পিছনে ফিরে তাকিয়ে খেয়াল করলেন যে মনে হলো কিছু একটা জিনিস তাকে দেখে নিচু নিচু হয়ে গেছে, যাতে সে দেখতে না পারে। তো উনি ওইখানে আর বেশিক্ষণ কনসেন্ট্রেট করেন, সামনে দিকে হাঁটতে থাকেন। তো হাঁটার পর উনি দেখতেছে যে ওই সাউন্ডটা বেশ মনে হচ্ছে যে বেশ কাছাকাছি কেউ একজন ওই শব্দটা করতেছে। তখন জনি ভাই, আবির ভাই এবং আরো একজন ফ্রেন্ড ছিল, তারা তিনজনই সেখানে দাঁড়ায়। ওরা তিনজন দেখে যে রাসেল ভাই, যদি কারো পায়ে প্যারালাইজড হয়ে যায়, সে যদি 2 হাতে ভর দিয়ে হাঁটলে যেরকম দেখাবে, মাই গডনেস, মানে এইরকম একটা ফিগার হামাগুড়ি দিয়ে আসছে। জি, 2 হাতে ভর দিয়ে দিয়ে তাদের দিকে আসতেছে। তো তারা যে কারোর সাথে শেয়ার করবে বা কিছু বলবে যেটা কি জিনিস, বা সামনে যারা চলে গেছে তাদেরকে ডাক দিবে, তো এরকম তারা কিছু বুঝে উঠতে পারতেছিল না যে এক্স্যাক্টলি ওই সময় কি করবে। তো তারা যেটা করলো যে সবাই যেরকম মানে যে যেমন দূর পারে তারা পড়তে লাগলো, এবং পড়তে পড়তে সামনের দিকে প্রায় খুব দ্রুত গতিতে হাঁটতে লাগলো। আচ্ছা, তো হাঁটতে হাঁটতে একটা সময় তারা খেয়াল করতেছে যে সেই জিনিসটা তাদের পিছনে না, তাদের থেকে ঠিক 3 কি 4 ফিট দূরত্বে তাদের পাশাপাশি সেই জিনিসটা হাঁটতেছে। মানে পেছন থেকে আস্তে আস্তে পাশাপাশি চলে আসছে, এবং সেটা 2 হাতে ভর দিয়ে হাঁটতেছে মনে হচ্ছে। ওকে, এবং তারা দেখলেন যে ওইটার যে বডিটা ছিল, বডির তুলনায় মাথাটা বেশ ছোট। আচ্ছা, মানে মনে হচ্ছে যে বেশ ছোট একটা মাথা, এবং বোঝা যাচ্ছে না যে আসলে জিনিসটা কি। আচ্ছা। তো ওনারা সামনে ওনাদের যে ফ্রেন্ডরা ছিল তারা রাস্তার উপরে উঠে গেছে এর মাঝখানে। ভয়, হ্যাঁ, মানে ওনারা এটা খেয়ালই করেন, ওনারা সামনে ছিল। তো জনি ভাইয়ের মাঝখানে 2-3 বার থামার কারণে তারা পিছিয়ে যায়। তো ওনারা কোন রকম মূল সড়কে ওঠার পর ওনারা রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চলে আসে। তো ওনারা যে পাশে এসে দাঁড়ায় সে পাশে একটা কালী মন্দির ছিল। তো ওনারা সেখানে উঠে দেখতেছেন যে ওই জিনিসটা নিচের থেকে উঠে ঠিক রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে, আর ওনারা হচ্ছে ফ্রেন্ডসদেরকে নিয়ে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো ওই জিনিসটা হয়তোবা উনি বলেন যেটা, যে হয়তোবা মন্দির থাকার কারণে সেই জিনিসটা হয়তো সামনে আসতেছিল না, এরকম কোনো কিছু। তো ওনারা সামনে থেকে হাঁটতে থাকে। তো ওনারা সামনে এসে ওই ফ্রেন্ডদেরকে কিছু বলেনি যাতে তারা হয়তো ভয় পেতে পারে। তো ওনারা চিন্তা করলেন যে তাড়াতাড়ি বাসায় চলে আসবেন। তো ওনারা হাঁটতে লাগলেন। তো হাঁটতে 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 ঠিক সেই বাজারের কাছাকাছি একটা পুকুর আছে। তো ওনারা চিন্তা করলেন যে হাত পা ধুয়ে একেবারে রুমে চলে যাবে। তো সাগর ভাই যিনি, ওনার হাতে টর্চ লাইট ছিল সবার সামনে। তো ওনারা সবাই একসাথে হাঁটতেছেন। তো সবাই, সাগর ভাই আরো একজন, ওনারা খেয়াল করলো যে সবুজ রঙের কিছু একটা হবে, সাপ বা এই জাতীয় কিছু একটা। মনে হলো যে তাদের পা সামনে থেকে এসে পিছনের দিকে চলে গেল। ওকে, তো এটা মানে সবাই খেয়াল করছে। তো উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে পিছনে ঘোরার পর দেখতেছেন যে রাস্তার মধ্যে কিছুই নেই। মানে যদি ওখানে কোনো ঝোপঝাড় ছিল না যে কোনো সাপ হলে যে ঝোপঝাড়ে ঢুকে যাবে তাকে দেখতে পাওয়া যাবে না। তো রাস্তায় তারা তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে ওনারা রুমে চলে আসে। আচ্ছা, তো সেই বিল্ডিং এর 2টা কলাপসিবল গেট ছিল, একটা নিচতলা এবং একটা ছিল 2তলা ব্যাংকের একটা কলাপসিবল গেট ছিল। তো ওনারা তালা খুলে উপরে চলে আসে। তো রুমে আসার পর সাগর ভাইকে পুরো ঘটনাটা খুলে বলে যে ওনারা শ্মশানে এটা দেখেছে। তো উনিও বলে যে এরকম জিনিস নাকি আগেও অনেকে দেখেছে সেই চকের মধ্যে, ক্ষেতের মধ্যে।
তো তাদের কারো চোখে আর কোনো ঘুম নেই, তারা নিজেরা নিজেরা কথা বলতেছিল। তো তখন তারা সবাই এক রুমে স্টে করতেছিল ভয়ের কারণে। তো রাত 3টা, আনুমানিক 3টা কি 3:30 এরকম একটা সময় শুনতেছে যে তারা বাসা যে কেয়ারটেকার সে নিচে থেকে বলতেছে যে টাঙ্কিতে পানি তুলতে হবে, সাগর ভাই চাবিটা নিয়ে আসেন। আচ্ছা, ঠিক এইটা বলে একবার। তো এটা বলার পর জনি ভাই আর ওনার ফ্রেন্ডরা বলে যে ওই কেয়ারটেকার মনে হয় নিচে আসছে। তো তারা জানলা দিয়ে তাকিয়ে দেখে যে নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তারা বুঝেন হয়তো কেয়ারটেকারটাই হবে। তো তখন সাগর ভাই যিনি, যার চাচার বাসা, উনি মানে ঘুমিয়ে পড়েছেন কিছুটা। তো তাকে ডাক দেন। তো ডাক দিয়ে বলতেছে যে এরকম ওই কেয়ারটেকার নিচে আসছে পানি তোলার জন্য। তো সে বলে যে এত রাতে তো কেয়ারটেকার কখনো পানি তুলতে আসবে না। এবং সে বলে যে উনি বিকাল 5টা 6টার দিকে পানি তুলে চলে যায়। আচ্ছা, উনি বলে তো বাকিটা বলতেছে যে আমার তো নিচে দাঁড়িয়ে আছে দেখলাম। তো এটা শোনার পর ওই সাগর ভাই জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। তো তাকার পর দেখতেছে যে নিচে কেউই নেই। তো ঠিক রাসেল ভাই ওই সময় সেম ওই গলায় যেটা ভেসে আসে, তারা সবাই শুনে একসাথে, যে বলতেছে যে আমি ছাদের উপরে, সাগর ভাই চাবি নিয়ে ছাদে আসেন। আচ্ছা, এটা শুনে রাসেল ভাই তারা সবাই মানে ফ্রিজ হয়ে যায় সেখানে। যে সেটা হচ্ছে যে চাবি যেটা ছিল সেটা কেয়ারটেকার অলমোস্ট তাকে দিয়ে চলে যায় বাসায়, আর সে যদি ছাদে চলেই আসে তাহলে কিন্তু তার চাবির কিন্তু কোনো প্রয়োজন হবে না। রাইট। তো এটা রাসেল ভাই শোনার পর তার সবাই বেশ ভয় পেয়ে যায়। তখন আর তারা কেউই ঘুমায়নি। তো অ্যাজ ইউজুয়াল তারা সকাল 7টার দিকে মানে আলো হওয়ার পর তারা বের হয় রুম থেকে। তো নাস্তা করার পর ওই কেয়ারটেকার আসে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি এরকম রাত 3টা বাজে আসছিল নাকি পানি তোলার জন্য। সে যেটা বলে যে সে সব সময় ওই মাগরিবের সময় পানি তুলে এখানে সব মানে কাজ যেগুলো থাকে সেগুলো করে উনি চলে যায় বাসা থেকে। উনি তারপরে আসেনি নাই? জি না, রাসেল ভাই। আচ্ছা। এবং এই ঘটনা ঘটার পর জনি ভাই এবং ওনার সব ফ্রেন্ডসরাই সেদিনই ঢাকায় ব্যাক করে। কিন্তু এটার কোনো রহস্যের কোনো কারণ জানতে পারা যায় না তখন, না? না রাসেল ভাই, ওই শ্মশানে যেটা তারা দেখেছে এইটা নাকি ভাই প্রায় নাকি অনেকেই দেখে সেখানে, কিন্তু ওই বিল্ডিং এ তারা যার গলা শুনেছে এটা পরবর্তীতে জানা যায়নি। জানা যায় নাই। তো আমরা নেক্সট ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা একটি ক্লিনিককে নিয়ে। তো এই ঘটনাটিও আমাকে জনি ভাই শেয়ার করেছে। তো এটা 7 থেকে 8 বছর আগের একটি ঘটনা। তখন জনি ভাই আর ওনার দুজন ফ্রেন্ড ওনারা চাঁদপুর থেকে ঢাকায় ব্যাক করতেছিলেন। আচ্ছা। তো চাঁদপুর থেকে যখন ওনারা ঢাকার উদ্দেশ্যে বাসে উঠেন, তো কিছু দূর আসার পরেই জনি ভাই এক ফ্রেন্ডের ওনার ওই টয়লেটের প্রেশার আসে। আচ্ছা। তো উনি আর ওই মাঝখানে আর বাস থেকে নামতে না পারাতে ওনারা যেটা করে যে সোনারগাঁর দিকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড যেটা, সেখানে ওনারা নেমে যান ফ্রেন্ডকে নিয়ে। তো নেমে যাওয়ার পর ওই মোগরাপাড়া যে বাস স্ট্যান্ড আছে, তো নামার পরে তারা দেখলেন যে বাম দিকে বেশ কিছু ভবন। তো একটা বিল্ডিং ওনাদের চোখে পড়ে, সেটা হচ্ছে যে সেটা নিচে কিছু ফ্রুটসের দোকান আছে এবং বিল্ডিংটা এখনো সেখানে আছে। এবং তৃতীয় তলা হচ্ছে একটা রেস্টুরেন্টের একটা সাইনবোর্ড তাদের চোখে পড়ে। তো তারা চিন্তা করলেন যেহেতু রেস্টুরেন্ট আছে তাহলে এখানে ওয়াশরুমটা ইউজ করা যেতে পারে। তো তখন ওই জনি ভাইয়ের যে ফ্রেন্ড রবিন ভাই, উনি চলে যায় সেই বিল্ডিং এ। তো তারা বাইরেই বসে থাকে। তো হাফ অ্যান আওয়ারের মতো হয়ে যায়। তো জনি ভাই আর ওনার একজন ফ্রেন্ড ওনারা ওই দোকানে বসে কোক খাচ্ছিলেন। তো ওনারা চিন্তা করলেন যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে মানে আসতেছে না, আর এদিকে জনি ভাই চিন্তা করলেন যে উনি একটু খোঁজ নিয়ে আসবেন আর প্লাস উনিও একটু টয়লেটে যাবেন। তো এই চিন্তা করে উনিও সেম ওই বিল্ডিং এর দিকে যান যে বিল্ডিং এ ওনার ফ্রেন্ড গিয়েছে একটু আগে। তো উনি যথারীতি সেই বিল্ডিং এর 2 তলায় যায়, গিয়ে দেখে যে সেখানে একটা রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্টে ঢোকার পর উনি ওই রেস্টুরেন্টের একজন লোককে জিজ্ঞেস করে যে উনি কি এই রেস্টুরেন্টের ওয়াশরুমটা ইউজ করতে পারবে কিনা। আচ্ছা। তো ওই লোক তাকে যেটা বলে যে আসলে এই ওয়াশরুম উনি ইউজ করতে পারবেন না, উনি চাইলে উপরে একটা ক্লিনিক আছে, তিনি ওই ক্লিনিকের ওয়াশরুম ইউজ করতে পারেন উপরে গিয়ে। আচ্ছা। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ওনার ফ্রেন্ড হয়তো উপরে গিয়েছে, তো সে ওইখানে ইউজ করতে পারেনি হয়তো। তো উনি উপরে যায়। তো উপরে 3 তলায় যাওয়ার পর যেটা দেখে যে একটা থাই গ্লাস লাগানো। তো উনি থাই গ্লাস সরিয়ে ভিতরে ঢোকার পর দেখে যে একজন লোক লাল একটা শার্ট এবং সাদা রঙের লুঙ্গি পরে বসে আছে সেই ক্লিনিকের মধ্যে। তো উনি তাকে গিয়ে জিজ্ঞেস করে যে এরকম উনি কি টয়লেটটা ইউজ করতে পারবেন কিনা। আচ্ছা। তো ভাই জনি ভাই যেটা বলেন যে ওনার রেসপন্সটাই খুব একটু অস্বাভাবিক ছিল, যে উনি বলতেছেন যে টয়লেটই তো ইউজ করবেন, করেন, মানে খুব গা ছাড়া একটা ভাব। তো ওনাকে আর মানে জনি ভাইকে আর দেখানো হয়নি যে কোন দিকে ওয়াশরুম বা টয়লেটটা কোন দিকে। তো জনি ভাই নিজে হাঁটতে থাকেন। তো উনি হাঁটার সময় খেয়াল করলেন যে ওই ক্লিনিকের মধ্যে কোনো ওয়ার্ড বয় বা নার্স বা কোনো পেশেন্টের রিলেটিভ কেউই নেই, আর বেশ অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। তো উনি ওই জাস্ট হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে উনি বেশ দূরে যাওয়ার পর দেখলেন যে হাতের ডান দিকে একটা দরজার মধ্যে লেখা যে টয়লেট। তো উনি দেখতেছেন যে ভিতরে লাইটের সুইচ গুলো অফ করা। তো উনি বাইরে থেকেই লাইটের সুইচ অন করেন। তো অন করার পর উনি দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেন। তো ভিতরে ঢোকার পর উনি দেখেন যে বাম দিকে 3টে কি 4টা টয়লেট আছে এবং ডান দিকে আরো 3-4টা টয়লেট এরকম আছে। তো উনি ঢোকার পর মনে হচ্ছিল যেন শরীরটা কেমন ভার হয়ে যাচ্ছে। তো ওনার যে ফ্রেন্ডটা ওয়াশরুমের জন্য আসছে তার নাম হচ্ছে রবিন ভাই। তো উনি করতেছেন কি যে বাইরে থেকে ডাকতেছেন যে রবিন কি ভিতরে। তো এইটা বলতেছে, উনি জিজ্ঞেস করতেছে, আর প্রতিটা ওয়াশরুমের দরজা উনি খুলতেছে আর ততটা ভিতরে ধাক্কা দিচ্ছে। আচ্ছা। তো উনি কিন্তু দরজাগুলো খুলতেছিল, বাইরে থেকে লাগানো ছিল। ওনার যদি ফ্রেন্ড ভিতরে থাকে তাহলে সেটার দরজা কিন্তু ভিতর দিয়ে লাগানো থাকছে। তো উনি বাইরে থেকে দরজা খুলতেছে, আগে জিজ্ঞেস করতেছে, তারপর ধাক্কা দিচ্ছে এবং ভিতরে কাউকে দিচ্ছে না। আচ্ছা। তো এইভাবে করতে করতে ঠিক শেষের যে টয়লেটটা ছিল সেই দরজাটা উনি খোলার পর ধাক্কা দিয়ে উনি যেটা দেখে
উনি দেখে যে ওইখানে লো কমোডে যে মহিলা হবে, উনি যেটা বলেন, চুল দেখে উনি গেস করেন যে মহিলার মতো কেউ একজন বসে আছে সেখানে। আচ্ছা এবং লাইট কিন্তু বাইরে থেকেই প্রথমে বন্ধ ছিল, উনি কিন্তু লাইটটা অন করেন আচ্ছা ঢোকার সময়। তো উনি দেখতেছেন যে একজন মহিলার মতো কেউ একজন বসা। তো জনি ভাই প্রায় 10 কি 15 সেকেন্ড এরকম সময় ধরেই ওনাকে দেখতে থাকেন সেখানে দাঁড়িয়ে। হ্যাঁ তো উনি দেখতেছেন যে মাথাটা পিছনের দিকে ঘুরানো ছিল কিনা উনি খেয়াল করেননি, কারণ চুলগুলো সব সামনের দিকে ছিল। এবং ওনার পার যে অংশটা, এটা দেখে মনে হচ্ছে যে ব্যান্ডেজ করা, এবং হাতের অংশ থেকে মনে হচ্ছে যে পুড়ে যাওয়ার পর মানুষের স্কিন ফোসকা পড়ে যাবে যেরকম, ঠিক ওই রকম ফোসকা পড়ে ফেটে গেছে মাংসগুলো। আচ্ছা তো এটা দেখার পর রাসেল ভাই উনি প্রায় 10-15 সেকেন্ড এটা দেখে। তো উনি সেখান থেকে দৌড় দিবে নাকি কি করবেন ততক্ষণে সেটা বুঝে উঠতে পারতেছিলেন না। তো যখন উনি বুঝতে পারলেন যে আসলে ওনার এখান থেকে মানে ভাগতে হবে বা চলে যেতে হবে, তখনই উনি রাসেল ভাই সেখান থেকে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার পর উনি যখন ফার্স্ট টাইম ঢুকে, তেমন একটা সময় লাগেনি কিন্তু ওয়াশরুমে আসতে, বাট উনি বের হওয়ার সময় মনে হচ্ছে যে উনি দৌড়াচ্ছে বাট ফ্লোর শেষ হচ্ছে না। তো উনি দৌড়াতে দৌড়াতে একেবারে ওই যে লোকটাকে বসা যেখানে দেখছিলেন উনি সেখানে আসেন। সেখানে আসার পর দেখেন যে ওই লাল শার্ট পরা যে লোকটা ছিল সে তার দিকে তাকিয়ে মানে হাসতেছে। মনে হলো যে সে ব্যাপারটা মনে হয় আগে থেকে জানতো। আচ্ছা তো তার মানে হাসিটা খুব অবাক ছিল। তো উনি কোনো কথা না বলেই সেখান থেকে সিঁড়িতে নিচের দিকে নামতে থাকে। আচ্ছা তো রাস্তায় নিচের দিকে নামার সময় উনি যেটা দেখলেন, যে লোকটাকে উনি ক্লিনিকে ঢোকার সময় দেখলেন, বের হওয়ার সময় হাসতে দেখলেন, সেই লোকটাই সিঁড়ি দিয়ে উঠতেছে। আচ্ছা মানে উনি যে তাকে কিছু জিজ্ঞেস করবে বা কি এরকম কোনো সাহস ছিল না তার মধ্যে। তো উনি তাড়াতাড়ি দৌড় দিয়ে এসে নিচে এসে সেন্সলেস হয়ে যায়। তো তখন ওনার সেন্স ফেরার পর উনি ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, উনি প্রথমে ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে সে কোন টয়লেটে গিয়েছিল। ওনার ফ্রেন্ড যেটা বলে যে ওই বিল্ডিং এর পিছনে সিঁড়িতে উঠে এবং সে রেস্টুরেন্টে টয়লেটে যায়। সে উপরে গিয়ে দেখে যে উপরের ওই বিল্ডিং এর ওই পাশটায় কোনো ফ্লোর ছিল না, ছাদ ছিল। আচ্ছা তো রাসেল ভাই এটা মানে শোনার পর ওরা সেখান থেকে চলে আসে। এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মুহিম। আমি আসছি শুক্রবার ধানমন্ডি থেকে। বর্তমানে আমি স্ট্যান ইউনিভার্সিটিতে পড়তেছি। আমরা ঘটনায় চলে যাবো। ঘটনাটা আমার এক চাচার কাছ থেকে শোনা। তো উনি আর কি গ্রামে ভ্যান চালাতেন, ওনাদের গ্রামে উনি আর কি ভ্যান চালাতেন, লাশ বহনের কাজ করতেন আর কি ভ্যানে। জি। তো মানে উনি একদিন রাতে ওনার কাছে একটা ফোন আসে, রাত্রে আনুমানিক 8টার দিকে। ওনাকে বলা হয় যে একটা লাশ নিয়ে যাওয়ার জন্য, পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। আচ্ছা। তো উনি আর কি চলে যান সেখানে লাশটাকে নিয়ে, চাচে মরানো একটা লাশটাকে নিয়ে। তো চাচা রওনা দেন লাশ কাটা ঘরের উদ্দেশ্যে। তো সেখানে পৌঁছাতে চাচা রাত 9টা বেজে যায় আর কি। তো রাত্রে 9টার দিকে চাচা ওখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর চাচা দেখে যে ডোম আর কি সেখানে দাঁড়ায় আছে। তো চাচাকে দেখে ডোম বলে যে কি ব্যাপার রহিম মিয়া চলে আসছো। চাচার নাম ছিল আর কি রহিম। জি। তো বলে যে কি ব্যাপার রহিম মিয়া চলে আসছো। তো বলে যে চলো আমরা দুজন মিলে লাশটাকে ভিতরে ঢোকাই। তো চাচার ডোম দুজনে লাশটাকে আর কি লাশ কাটা ঘরের ভিতরে ঢোকানোর পর চাচা চলে আসতে চায়। তখন ডোম চাচাকে বলে যে তুমি তোমার তো কোনো কাজ নাই, তুমি বরঞ্চ কিছুক্ষণ এখানে থাকো আমার সাথে, কিছুক্ষণ আমাকে সাহায্য করো। তো চাচা রাজি না, বলে যে আমি বাসায় চলে যাবো, অনেক রাত হয়ে গেছে। তো ডোম কিছু রিকোয়েস্ট করার পর বলে যে তোমাকে আমি 100 টাকা দিব, তুমি আমার সাথে আজকে হেল্প করো, আমার মন ভালো না আজকে, এরকম কিছু একটা বলে। তো চাচাও রাজি হয়ে যায়। তো এক পর্যায়ে ওই ডোম যখন আর কি লাশটাকে কাটতেছিল, ওই লাশটা ছিল একটা মূলত যুবতী, একটা মেয়ের লাশ ছিল। তো মেয়েটা আর কি চেহারা অনেক সুন্দর ছিল। তো ডোম চাচাকে বলে যে দেখো ওই মেয়েটা যখন বেঁচে ছিল তখন কিন্তু সবাই একে কত ভালো বলতো, সুন্দর বলতো, কিন্তু এখন মেয়েটা মারা গেছে, এখন 1 মিনিটের জন্য এর কাছে কেউ থাকতে যাবে না। তো দুনিয়াটা আসলে কি আজব। তো এরকম বলার পর যখন লাশটা কাটে তখন হঠাৎ করে চাচা শুনতে পায় যে দরজায় কে যেন নক করতেছে, ওই লাশ কাটা ঘরে দরজায় কে যেন নক করতেছে। তো চাচা একটু ভয় পায় যে এত রাতে লাশ কাটা ঘরে এখানে কে আসবে, দরজা নক করবে। তো চাচা দরজাটা খোলার পর দেখে যে সেখানে একটা কুকুর দাঁড়া আছে। তো ডোম বলে যে এটা ওর পোষা কুকুর আর কি। তো কুকুরটা ভিতরে চলে আসে। আসার পর ওই মেয়েটার চর্বি কেটে কেটে নিচে একটা বালতির মধ্যে রাখা হচ্ছিল। তো চাচা দেখতেছিল এই জিনিসগুলা। তো হঠাৎ করে নিচ থেকে খাওয়ার শব্দ আসে, এরকম একটা খেলে যেরকম আওয়াজ পাওয়া যায়, চাবানোর আওয়াজ পাওয়া যায়, তো এরকম। তো চাচা খেয়াল করে যে কুকুরগুলা ওই কেটে রাখা চর্বিগুলো আর কি খাচ্ছে। আচ্ছা। তো এটা দেখার পর চাচা আর কি খুব খারাপ লাগে যে এটা কি হচ্ছে। তো চাচা কিছু বলে না আর কি, জিজ্ঞেস করে যে এটা কেন, কুকুরকে সব খাইতে দাও কেন। তো ডোম বলে যে সে যদি এটা খেয়ে যদি পছন্দ করে থাকে তো খাইলে প্রবলেম কি। তো চাচা চলে যেতে চায়। তারপরেও ডোম বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ ওয়েট করো। তখন চাচার আরেকটা ফোন আসে যে কোন এক জায়গায় চাচাকে ডাকা হয়। তো চাচা বলে যে আমার একটা ফোন আসছে, আমি চলে যাই, মনে হয় আরেকটা কাজ আছে কোনো। তো ডোম বাধা দেয়, বলে যে তুমি আর কিছুক্ষণ পরে যাও। এটা বলে ডোম আর কি করে একটা মাংসের দলা কেটে নিয়ে ওই লাশ কাটা ঘর থেকে বাইরে বের হয়। তো বাইরে বের হওয়ার পর চাচা বলে যে কোথায় যাচ্ছ। তখন ডোম বলে যে আমি
একটু বাইরে যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি আসতেছি। তো চাচা অনেক ভয় পায় যে মানে একা একা একটা লাশ, মানে লাশের সাথে মানে এরকম। তো ওই ডোম আর কি লাশের এই একটা মানে ওই লাশের থেকে একটা মাংসের টুকরা নিয়ে বাইরে চলে যায়, কুকুরটাও পেছনে পেছনে চলে যায়। তো চাচা আর কি লাশটাকে দেখে চাচা অনেক ভয় পাচ্ছিল। তো চাচা বলে যে আমি ওই চাষ দিয়ে মানে মুখটা ঢেকে রাখি, মানে দেখতে আমার অনেক ভয় লাগতেছিল। তো এই সময় হঠাৎ করে মানে বাইরে থেকে কিছু কান্নাকাটির আওয়াজ আসে। তো চাচা চিন্তা করে যে কি ব্যাপার, বাইরে কান্নাকাটির আওয়াজ কেন। চাচা আর কি বাইরে বের হয়ে দেখে যে এরকম 2-3 জন মানুষ একটা লাশ নিয়ে আসতেছে মানে ওই ঘরের দিকেই, এবং সাথে মানে কিছু পুলিশও আছে, 2-3 জনের মতো। তো চাচা আর কি আগে যায়, ওখানে আগে যাওয়ার পর পুলিশ বলে যে ডোম কোথায়, একটা লাশ নিয়ে আসা হয়েছে, এটাকে পোস্টমর্টম ঘরে ঢুকাইতে হবে আর কি। তো চাচা বলে যে ডোম তো একটু বাইরে গেছে। তো বলে যে তুমি আচ্ছা এটাকে ভিতরে নিয়ে যাও লাশটাকে। তো চাচা আর কি ওই মানে লাশটার মানে মুখটা একটু খুলে দেখে যে আর কি। তো চাচা যখন লাশটার মুখ দেখে তখন দেখে যে ওই ডোমটারই লাশ, যেটা যার সাথে চাচা আর কি এতক্ষণ মানে কাজ করতেছিল লাশ কাটা ঘরে। এবং ওই মেয়েটা তখন আছে, মেয়েটার লাশ তখন ঘরে হ্যাঁ, ছিল, তখন ঘরের মধ্যেই ছিল। আর ডোমটা তার মানে বেশ আগেই মারা গিয়েছে। হ্যাঁ। সুতরাং এতক্ষণ তার সঙ্গে যে ঘটনাটা ঘটছিল সেই মানুষটি অর্থাৎ সেই ডোমটি আগেই মারা গিয়েছে, এবং সে ডোম না, হয়তো সে তাকে ডোম মনে করেছিল বা চিন্তা করতেছে যে মানে এতক্ষণ তাহলে চাচা যার সাথে ছিল তিনি তো ডোম না। হ্যাঁ, তিনি ডোম না, তাহলে মানে কে ছিল তাহলে চাচার সাথে। চাচা অনেক ভয় পায়, তো কাউকে কিছু মানে বলতে যেও আর কি, কে বিশ্বাস করবে চাচার কথা, তো আসলে কেউ বিশ্বাস করতে চাবে না ওই মুহূর্তে। এই টাইপের ঘটনাগুলো সাধারণত বিশ্বাস করতে চান না, এটা খুব স্বাভাবিক। তো চাচা আর কি অবাক হয়ে মানে লাশ কাটা ঘরের দিকে তাকায় আরেকবার যে মানে কি হচ্ছিল এতক্ষণ। তো তাকানোর পর চাচা সেই কুকুরটাকে দেখতে পায়, যেটা আর কি চাচার ডোমের সাথে ছিল, এবং চাচা দেখতে পায় যে তখন ওই কুকুরের মুখে সেই চর্বিগুলো লেগেছিল, মানে তখন যেটা চাচা দেখে। ওকে।